সেই এমপি বাহার এবং তার মেয়ে সূচনা কে পার করলো তারা। তো শুধু যে মাদক দ্রব্য বা বিভিন্ন কিছু স্বর্ণ টন্ন চোরাচালান শুধু তা না, মানব পাচারও করলো। কি মানব পাচার? লক্ষ কোটি টাকার বিনিময়ে তারা এগুলি করলো। এই জন্য বিএনপিকে কলঙ্কিত করলো। আমাদের শেখ হাসিনার দ্বারা বেগম খালেদা জিয়াকে যে মিথ্যা মামলায় ঢুকানো হয়েছে, এই যে সেটারও পর্যন্ত 10 বছর পর্যন্ত মিথ্যা মামলায় তিনি সাজা পাবেন, বিচার থাকলেন, আদালত যেটাকে মিথ্যা বলল, এই যে কথা বলতে না পারা, এই জুলাই চেতনা কিন্তু এটাকে করেছে। আমি বুড়িচং ব্রাহ্মণপাড়ার বিএনপির রাজনীতিতে 1996 সাল থেকে যুক্ত। 1996 সালে আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ার মাঝখানের যে দরিয়ার পাড় দরগা, ওই দরগাতে উত্তর পাশের জমিটা কেনার জন্য তখন আমি 1 লক্ষ টাকা দিয়ে জমিটা কিনে দিয়েছিলাম। করে বুড়িচং ব্রাহ্মণপাড়ার ওই দুইটার মিলন কেন্দ্র, এই মানে ঈদগাহটা বড় করা হয়। সেই থেকে আমি কিন্তু বুড়িচং ব্রাহ্মণপাড়ার সাথে যুক্ত। এবং এই বুড়িচং ব্রাহ্মণপাড়াতে যুক্ত হওয়ার জন্য যে রাজনৈতিক প্রেক্ষাপট, আমার জন্মটাই হয়েছে রাজনীতির মধ্য দিয়ে। কেন? 69-এর আমাদের স্বাধীনতা যুদ্ধের আগে যে আন্দোলনটা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ডাকসুর নেতৃত্বে, তোফায়েল আহমেদ ছিল ভিপি, সেই 69-এর গণ আন্দোলনে স্কুলের জন্য আরেকটা আন্দোলন হয়েছিল দেশ ও কৃষ্টি। আইয়ুব খান পাকিস্তানি নেতাদের বিভিন্ন জীবনী দিয়ে ছাত্রদেরকে দেশপ্রেম শেখানোর জন্য তারা দেশ ও কৃষ্টি নামে একটা বই করে, যেখানে 80 থেকে 85% নেতাই ছিল পাকিস্তানের, অন্যদের ছিল না। ফলে এটার বিরুদ্ধে একটা আন্দোলন হয় 69-এর গণ আন্দোলন। আমি কুমিল্লা জিলা স্কুলের ছাত্র। পাকিস্তান আমলে ওই আন্দোলনের আমি নেতৃত্ব দেই বলে আমাকে জিলা স্কুল থেকে বহিষ্কার করা হয়। আবার 1974 সালে শেখ মুজিবুর রহমানে যখন প্রেসিডেন্ট হলো, বাকশাল করলো, তখন দেশে দুর্ভিক্ষ হলো, বন্যা হলো। দুর্ভিক্ষ এবং বন্যার ফলে বন্যা হলো, দুর্ভিক্ষ হলো। দুর্ভিক্ষ এবং বন্যার ফলে লঙ্গরখানা গড়তে হলো। এই স্কুল কলেজে লঙ্গরখানা হলো। তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা লঙ্গরখানা খোলার পর ছেলেদের লেখাপড়া হয় নাই, ওই পরীক্ষার পিছানো আন্দোলন হয়। তখন কুমিল্লা, বাংলাদেশের 4টি বোর্ড ছিল, কুমিল্লা, ঢাকা, যশোর এবং রাজশাহী। আমি কুমিল্লা বোর্ডের নেতৃত্ব দিয়ে কুমিল্লা বোর্ডে 1 সপ্তাহের উপর অনশন করানো হয়েছে, সমস্ত দলমত নির্বিশেষে আমি নেতৃত্ব ছিলাম। সেইখানে যখন শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করলেন যে পরীক্ষা একদিনও পিছানো হবে না, ফলে বিশাল আন্দোলন ভেঙে গেল। আমি যখন কুমিল্লা ইন্টারমিডিয়েট পরীক্ষা তখন দিতে গেলাম, তখন প্রিন্সিপাল আমারই এলাকা, শাহবাদ এলাকায়, অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম, যিনি শাহবাদ কলেজের প্রতিষ্ঠাতা, উনি তখন ছিলেন ভিক্টোরিয়া কলেজের প্রিন্সিপাল, আমারই বাবার ছাত্র। ভিক্টোরিয়া কলেজ থেকে ওনাকে করানো হয়েছে। তিনি এসে আমার বাবার পায়ে ধরে সালাম করে শুধু বলল, আমাকে ভুল বুঝবেন না, মামুনকে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে দিব একটি শর্তে, সরকারের নির্দেশ, মামুন ডিগ্রি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়তে পারবে না। ফলে 1974 সালে আমি ধরতে গেলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে বহিষ্কৃত হলাম। নাহলে আমি কুমিল্লা ডিগ্রি কলেজে, আমার পাশে, বাসার পাশে, আমি তো সেখানে বসেই ডিগ্রি পড়তাম, আমাকে তো আর পাঠাতো না। এমএ আমি কুমিল্লা চিটাগাঙ্গে হয়তো আমি মাস্টার ডিগ্রি করতে যেতাম ইউনিভার্সিটি। তাহলে
আমার ছাত্র রাজনীতি থেকে আমার জন্মটাই হচ্ছে রাজনীতির মধ্য দিয়ে। অনেকে বলে যে উনি রাজনীতির না, উনি এই না। আমার জন্মটাই হচ্ছে রাজনীতির মধ্য দিয়ে। তারপরে আমি ঢাকা আসলাম। আসার পরে আমি ফারাক্কা মিছিলে ঢাকায় ভর্তি হলাম পলিটিক্যাল সায়েন্সে। এসে দেখলাম ফারাক্কা মিছিল মাওলানা ভাসানীর নেতৃত্বে, সেই কনসার্ট চাঁপাইনবাবগঞ্জ, সেই মিটিংয়ে চলে গেলাম। মিছিলে গেলাম 25 মাইল হেঁটে চাঁপাইনবাবগঞ্জ থেকে সে মিছিলে গেলাম, আসলাম। তারপরে আমি ছাত্র সংগঠন ছিল, আমি জাতীয় ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলাম। সেই আন্দোলনের যে হলো সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, বাংলাদেশের ইতিহাসে দুইজন ছাত্র নেতা ইতিহাসের অংশ। একজন হচ্ছে স্বাধীনতার পূর্বে ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ, 69-এর ছাত্র গণ আন্দোলনের নেতা। আর স্বাধীনতার পরে জিয়াউর রহমানের মৃত্যুর পর প্রেসিডেন্ট সাত্তার, ভাইস প্রেসিডেন্ট সাত্তারকে নির্বাচিত করে প্রেসিডেন্ট হওয়ার 3 মাসের মধ্যে হোসেন মোহাম্মদ এরশাদ মার্শাল জারি করে ক্ষমতা নিয়ে নেয়, বিনা কারণে, বিনা দোষে, এবং রাজনৈতিক দলগুলিকে গৃহবন্দী করে ফেলল, কাউকে কোনো কথা বলতে দিল না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পার্টির প্রধান হলেন, শেখ হাসিনা আওয়ামী লীগের প্রধান হলেন, কিন্তু তারা অভিষেক করতে পারে নাই শেখ হোসেন মোহাম্মদ এরশাদের মার্শাল। সেই মার্শাল্যের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 14টি ছাত্র সংগঠনের সমন্বয়ে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন হয়। সেই আন্দোলন ছাত্রদের এত নেতৃত্ব আর কোথাও ছিল না। যেমন মুজিববাদী ছাত্রলীগের সভাপতি ছিল মুস্তাফা জালাল মহিউদ্দিন ডাক্তার, বাকশাল ছাত্রলীগের সভাপতি ছিল অ্যাডভোকেট ফজলুর রহমান, মৈত্রী ছাত্র দলের ছাত্র ইউনিয়নের ছাত্র মৈত্রীর প্রেসিডেন্ট ছিল ফজলে হোসেন বাদশাহ, ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিল আনোয়ার, সমাজতান্ত্রিক ছাত্র দলের প্রেসিডেন্ট ছিল, ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল আখতারুজ্জামান, 2 বার ডাকসুর ভিপি, জিয়াউদ্দিন বাবু 2 বার ডাকসুর জিএস, এবং নিউ এজের সম্পাদক নুরুল কবির ছিল ইয়েদের সংগঠনের সভাপতি। আমি ছিলাম জাতীয় ছাত্র ইউনিয়নের সভাপতি। সেই 14ই ফেব্রুয়ারি 83 সালে 14ই ফেব্রুয়ারি শহীদ জব্বার, শহীদ দীপালি সাহা সহ যারা 4 জন মারা গেল, 3 মাসের জন্য বিশ্ববিদ্যালয়ের সমস্ত বাংলাদেশ বন্ধ করে দিল। সেদিনের বটতলার সেই ঐতিহাসিক ছাত্র সভার আমি সভাপতি ছিলাম। তাহলে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, তাহলে এই ইতিহাসের অংশ 2 জন, একজন হচ্ছে তোফায়েল আহমেদ স্বাধীনতার আগে, আর স্বাধীনতার পরে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদে সেদিনকার আমি সভাপতি। তাহলে আমার জন্মটা রাজনীতির মধ্য দিয়ে এবং আমার সমস্ত বিষয়টাই রাজনীতির মধ্য দিয়ে। 2001 সালে 4 দল, বিএনপি সহ 4 দলের পক্ষ থেকে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে। আমি ছিলাম ধানের শীষের প্রার্থী, কর্নেল আকবর বিরোধিতা করলেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। ইউনূস সাহেব ছিলেন জাতীয় পার্টি, এই জাতীয় পার্টির থেকে উনি এমপি ছিলেন, পরে ওনাকে স্বতন্ত্র প্রার্থী করা হলো। আমি ছিলাম ধানের শীষে, আমি বিএনপির প্রার্থী, সেই 96 সাল থেকে আমি বিএনপির প্রার্থী। তো সুতরাং এই বিএনপির জন্মলগ্ন থেকে সমস্ত কিছু থেকে, তারপরে সুপ্রিম কোর্টে 4 বার আমাকে বিএনপির পক্ষ থেকে সেক্রেটারি পদে নির্বাচন প্রার্থী করা হলো। তারপরে 2008-এ এই নুরুল ইসলাম সুজন, আওয়ামী লীগের রেলমন্ত্রী, তাকে আমি 7000 ভোট, আমাদের ডিফারেন্স ছিল, কম ছিল আমাদের, সেটা কভার করে 700 ভোট আমি তাকে 7 ভোটে ফেল করিয়েছি। পরে আমাকে চক্রান্ত করে রিকাউন্টিং এর বিধান করে আমাকে ফেল করানো হলো।
সুপ্রিম কোর্টের বার কাউন্সিলে আমি কার প্রতিনিধি? আমি বিএনপির প্রতিনিধি। আমি এখন লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান। বাংলাদেশ বার কাউন্সিল অর্থাৎ সমস্ত বারগুলি, আইনজীবী সমিতিগুলি যাকে নিয়ন্ত্রণ করে, তাদের লাইসেন্স দিয়ে দেয়, সেটা আমি এডুকেশন কমিটি। কোন দলের? আমি বিএনপি। সুতরাং 2001 সালে তো ইউনূস সাহেব তো বিএনপি ছিল না, আমি ছিলাম বিএনপি ক্যান্ডিডেট। সমস্ত কিছু সেইখানে জোর করে আমার নমিনেশন ছিনতাই করা হলো। করার মধ্য দিয়ে এই অবস্থার ভিতর দিয়ে কর্নেল আকবর বিভিন্ন একটা সাত্তানিশী মহল ইউনূস সাহেব বিভিন্নকে কেন্দ্র করে কুমিল্লার দীর্ঘ আখাউড়া থেকে বালুত পর্যন্ত, বিবির বাজার পর্যন্ত যে বর্ডার এলাকা, যেখানে প্রতি রাত্রে লক্ষ লক্ষ টাকার চোরাচালান হয়, এটা রাজনৈতিক নিয়ন্ত্রণ নিল কয়েকটা ব্যক্তি। এবং তারা এমনও করলো, এই 5ই আগস্টের পর যে গুলি করে কুমিল্লার ছাত্রদেরকে হত্যা করা হলো, উইন্ডেড করা হলো, আন্দোলনকে ধ্বংস করা হলো, নির্যাতন করা হলো, সেই এমপি বাহার এবং তার মেয়ে সূচনা কে পার করলো তারা। তো শুধু যে মাদক দ্রব্য বা বিভিন্ন কিছু স্বর্ণ টন্ন চোরাচালান শুধু তা না, মানব পাচারও করলো। কি মানব পাচার? লক্ষ কোটি টাকার বিনিময়ে তারা এগুলি করলো। এই জন্য বিএনপিকে কলঙ্কিত করলো, সমস্ত কিছুতে করলো। এর মধ্য দিয়ে কি অবস্থা দাঁড়ালো? আজকে ইতিহাসের সমীক্ষা এবং স্ট্যাটিস্টিক্সে দেখা যায় বুড়িচং ব্রাহ্মণপাড়া সর্বনিম্ন 20,000-এরও অধিক যুবক নেশাগ্রস্ত। তাদের আর কোনো ভবিষ্যৎ নাই, তাদের ভবিষ্যৎ সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গিয়েছে। তারা নেশাগ্রস্ত, তাদেরকে উদ্দেশ্যপূর্ণভাবে নেশাগ্রস্ত করা হয়েছে। কেন? তাদের মাধ্যমে বিভিন্ন নেশার কাজ, বিভিন্ন চোরাচালানের কাজগুলি করে, সমস্ত কিছু। আজকে তারা এই নেশাগ্রস্ত হয়ে, যেই পরিবারে একটা সন্তান মারা গেলে তবু 2 দিন পরে পরিবারে শান্তি ফিরে আসে, কিন্তু যেই পরিবারের একটি ছেলে নেশাগ্রস্ত হয়ে যায়, ওই পরিবারের দুর্দশা আর কোনোদিন ফিরে না, সুখ আর ফিরে আসে না। আজকে বুড়িচং ব্রাহ্মণপাড়ার রাজনৈতিক নেতৃত্বটাই এই বর্ডারটাকে নিয়ন্ত্রণ করছে 20 বছর যাবত। তার ফলশ্রুতিতে এটা হবে। সুতরাং কুমিল্লার মানুষের বুড়িচং ব্রাহ্মণপাড়া হচ্ছে শিক্ষার প্রাণ কেন্দ্র ছিল। আমার বাবা 1936 সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রথম মুসলমান প্রফেসর হন। আর 13 বছর হলে ওনার প্রফেসরই হবে 100 বছর। উনি কোথাকার সন্তান? উনি তো ব্রাহ্মণপাড়ার সন্তান, বুড়িচংয়ের সন্তান, সাতিয়ানি গ্রামে। আজিজুল হক ওনার ছাত্র, জিয়াউর রহমানের কৃষিমন্ত্রী ছিলেন, বার্ডের মহাপরিচালক ছিলেন। তারপরে অ্যাডভোকেট মফিজুল ইসলাম, সবাই বাকি ইউনূস সাহেব যতই আছে, এই যে এখান থেকে, তারপরে প্রফেসর মোহাম্মদ সিরাজ ইসলাম, আইজি খালেক, এই যে আমাদের এলাকার সমস্ত কিছু এদেরকে গড়ে তুলছেন কুমিল্লা থেকে। আজকে এই ব্রাহ্মণপাড়া বুড়িচং হারিয়ে গেছে। কিসের? যুবকরা সব চলে গেছে। এই যে নেতৃত্ব এবং বর্ডার কন্ট্রোল, এইটাকে চিরস্থায়ীভাবে বন্ধ করতে হবে। মাদক এবং উন্নয়ন নিয়ে বলতে হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে মাদককে না বলতে হবে এবং এই রাজনৈতিক নেতৃত্বটাকে ধ্বংস করে দিতে হবে। কারণ গত কয়েক মাসে সেখানে কয়েকটা খুন হয়েছে। ঢাকা থেকে একজন ব্যবসায়ী, 3টা গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, তাকে খুন করা হয়েছে মাদকে বাধা দেওয়ার জন্য। সেদিন আমি ফকির বাজারে গেলাম, আসার সময় দেখলাম দক্ষিণ গ্রামে সবাই মানববন্ধন করছে, মহিলা একজনকে মেরে ফেলা হলো। এইভাবে সেদিন শোনা গেল যে বিভিন্ন জনে মাদক পাচার করতে গিয়ে বাধা দিলে তাকে উল্টা গ্রেপ্তার করানো হচ্ছে। অর্থাৎ প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা হচ্ছে এবং অসৎ ব্যক্তিদেরকে নিয়ে একটা সিন্ডিকেট করা হচ্ছে। এই সিন্ডিকেটের কারণে অনেকে বলে, আমি তো এলাকা ছেড়ে যাই না, আমি তো সারাদিন এলাকায় থাকি। এলাকায় একটা মানুষ কিভাবে সারাদিন থাকতে পারে?
বছরের পর বছর থাকে, তাহলে তার কর্ম কি? কর্ম না হলে তার আয় না হলে সে খায় কি? তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, ওই যে যশোরে আমরা দেখলাম ভারতে গিয়ে কলকাতায় গিয়ে মারা হলো আনার, সে কোনোদিন ঢাকায়ও আসতো না। কেন আসতো না? ওই যশোর বর্ডার এলাকায় পড়ে থাকতো, এবং এই বর্ডারের সমস্ত ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হলো ভাগাভাগি নিয়ে। আমাদের ব্রাহ্মণপাড়াও আজকে এই অবস্থা হয়ে গেছে। দ্বিতীয়ত যে প্রশ্নটা হচ্ছে, যে যুবকগুলি নষ্ট হয়ে গেছে, আমরা ঢাকা শহরে দেখতে পাই, চট্টগ্রামে দেখতে পাই, বিভিন্ন মাদক সেবা কেন্দ্র করা হয়। একটা ছেলেকে ঘুরাইয়া ফিরাইয়া আনতে গেলে একটা পরিবারে প্রায় 10 লক্ষ টাকা খরচ হয়ে যায়। তাকে দীর্ঘদিন 1 বছরের মতো তাকে আইসোলেটেড করে দিতে হয় এই নেশাটাকে দূর করার জন্য। সুতরাং এই ধরনের কেন্দ্র বুড়িচং, ব্রাহ্মণপাড়া এবং কুমিল্লায় গড়ে তুলতে হবে এবং তাদেরকে ফিরিয়ে আনতে হবে। এটি হলো না। আমি তো বুড়িচং, ব্রাহ্মণপাড়ায় কোনো হেভিয়েট প্রার্থী দেখি না। হেভিয়েট প্রার্থীর অর্থ যা বোঝায়, হেভিয়েট প্রার্থী হচ্ছে লেখাপড়ায়, শিক্ষায়, দীক্ষায়, রাজনৈতিক নেতৃত্বে, সমস্ত কিছুতে তাকে বলে হেভিয়েট প্রার্থী। যেমন ফুটবল খেলায় যদি বলা হয় হেভিয়েট প্লেয়ার, তাহলে বুঝতে হয় ম্যারাডোনাকে, বুঝতে হয় প্লেকে, বসলে বুঝতে হয় মেসিকে বা অন্যান্যদেরকে। এরা ছাড়া তো হেভিয়েট হয় না। সুতরাং আমি তো কোনো এখানে হেভিয়েট প্রার্থী দেখি না। আমি তো দেখি হেভিয়েট প্রার্থীর জুতা বহনকারীও আমি লোক দেখি না। এখন প্রশ্ন হচ্ছে, কেউ যদি কোনো জিনিস অন্যায়ভাবে জোর করে রাতের আধারে কোনো জিনিস চুরি করে বা সেটা করে, সেটাকে তো আর স্বাভাবিক কথা বলা যায় না। তো সুতরাং আমি হেভিয়েট প্রার্থী কাউকে দেখি না। হেভিয়েট প্রার্থী ছিল বুড়িচং, ব্রাহ্মণপাড়া, অধ্যাপক মফিজুল ইসলাম ছিল, অধ্যক্ষ ইউনুস ছিল, আব্দুল মতিন খসরু ছিল, আমির হোসেন, অ্যাডভোকেট আমির হোসেন সাহেব ছিল। দীর্ঘ বুড়িচং, ব্রাহ্মণপাড়ায় হেভিয়েট প্রার্থী ছাড়া কোনো প্রার্থী ছিল না। এখন যদি বলে এমুকের সাথে আমার পরিচয়, এমুকের সাথে পরিচয়, আমি টাকা দিয়ে নিয়ে আসবো, আমি এটা দিয়ে করব, আমি নিচে দিয়ে টেবিলের নিচে দিয়ে যাব, সেটা তো আর হেভিওয়েটের প্রশ্ন না, সেটা হচ্ছে ভিন্ন প্রশ্ন। কিন্তু যদি বলা হয় কোনো হেভিওয়েট প্রার্থী, তাহলে আমি তো এই ধরনের কোনো হেভিওয়েট প্রার্থী দেখছি না, যার পূর্ব রাজনৈতিক অভিজ্ঞতা আছে, আন্দোলনের স্বীকৃতি আছে, আমি তো তা দেখি না। আমি যদি আমাকে যদি ধানের শীষের নমিনেশন নিয়ে আমি আসতে পারি এবং জনগণ যদি আমাকে নির্বাচিত করে, সর্বপ্রথম আমার প্রচেষ্টা থাকবে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা। এই শিক্ষা ব্যবস্থার উন্নয়নের ব্যাপারে আমি বাস্তবধর্মী পদক্ষেপ নিতে চাই। সেটা কি? আমাদের এখানে বাজার টাজার সমস্ত কিছু থাকলে দেখা যায়, বাজার বা কোনো কিছুতে থাকলেও দেখা যায় যে MA পাস, সমস্ত ঘরে ঘরে MA পাস, অর্থাৎ 1-এ ভর্তি হইল সে MA পাস, সে আর মাস্টার ডিগ্রি না হওয়া পর্যন্ত 1 থেকে আর লেখাপড়া ছাড়ে না। এই লেখাপড়ার কোনো ভ্যালু নাই, সে চাকরি পায় না, পরে সে হয়ে যায় হাইজ্যাকার। এখানে আমি চাই যে টেকনিক্যাল এডুকেশন যাওয়ার জন্য টেকনিক্যাল কলেজ, টেকনিক্যাল স্কুল, যেটা করতে হবে। কারণ এখন টেকনিক্যালি জব ছাড়া আর কিছু নাই। সেই দেশেও চাকরি পাবে, বিদেশেও চাকরি পাবে। সুতরাং আমাদের কুমিল্লাতে এবং উপজেলাতে টেকনিক্যাল এডুকেশন করা। তারপর আমাদের নদীর পাড়ে যে 3টে ইউনিয়ন আছে, অত্যন্ত উঁচু জায়গা, সেখানে এগ্রিকালচার, বিভিন্ন শাক সবজি বাংলাদেশে প্রসিদ্ধ, এর পুরো অঞ্চলটা এই এলাকা দিয়ে চলে। এইখানে যদি এগ্রিকালচার, কৃষিকে শিল্পে পরিণত করা যায়, এগ্রিকালচার ইন্ডাস্ট্রি করা যায়, তাহলে এখান থেকে অনেক জিনিস উৎপন্ন হবে। তারপরে যেমন জুড়াবাড়ি একটা কলেজ আছে, এই কলেজটা স্বাধীনতার আগে জন্ম নিয়েছে, অথচ এই কলেজটা বিশ্ববিদ্যালয় কলেজে পরিণত হয় নাই। আমি তো চাবো এটাকে সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তরিত করতে। অনেক কলেজে, শাহবাজ কলেজ 70 সালে এটার জন্ম হয়েছে,
অথচ এটা সরকারি হয় না, হয়ে গেছে কোথায় একটা অজপাড়া গেট কলেজকে সরকারি করছে। এই যে বাস্তব বিবর্জিত এই জিনিসগুলোকে মন বশ করে এবং সর্বোচ্চ মেধাকে স্বীকৃতি দিতে হবে সমস্ত। এবং গরিবের সন্তান, আমি একটা জিনিস নিশ্চিত করব, যদি আমি নির্বাচিত হইও, আমার দলেরই হোক আর অন্যেরই দলেরই হোক, কোন গরিবের সন্তানের পেটে লাথি মেরে আমি কারোর সেবা করতে রাজি না। কারণ তার স্বীকৃতি দেওয়াটি হচ্ছে আমার প্রধান এবং অন্যতম কারণ। কারণ নইলে সমাজের প্রতি তাদের একটা ঘৃণা জন্ম হবে, যে কষ্ট করে ছেলেকে লেখাপড়া কেন শেখাবো, তাহলে এর চেয়ে আগের থেকেই তাকে ডাকাত বানাই ফেলি। সুতরাং এই জিনিসটা যেন না হয়। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে লোকাল গভর্নমেন্ট কে ডেভেলপ করা। কারণ লোকাল গভর্নমেন্টের একমাত্র ইলেক্টেড প্রতিনিধি হচ্ছে চেয়ারম্যান, মেম্বাররা। কারণ একজন এমপি হিসাবে তো সে তো জন্ম সার্টিফিকেট দিতে পারে না, মৃত্যু সনদ দিতে পারে না, সে তো ওয়ারিশার সার্টিফিকেট দিতে পারে না, সে ক্যারেক্টার সার্টিফিকেটও দিতে পারে না। এমনকি এমপির ক্যারেক্টার সার্টিফিকেটও নিতে হয় চেয়ারম্যানের কাছ থেকে, যে আমি ভালো চরিত্রের। তাহলে এই যে লোকাল গভর্নমেন্ট উন্নত না হলে পৃথিবীতে কখনো উন্নতি হয় না। এই লোকাল গভর্নমেন্টকে উন্নত করতে হবে, এই বক্তব্য পার্লামেন্টে তুলতে হবে। শুধু আমার এলাকা না, আমার বাংলাদেশের সন্তান হিসাবে লক্ষ্য থাকবে সামগ্রিক বাংলাদেশকে উন্নত করা। এমনকি পৃথিবীর সর্ব জায়গাও এই বক্তব্য পৌঁছিয়ে দিতে চাই। এটা পৌঁছিয়ে দেওয়ার মতো সক্ষমতা আমার আছে বলে আমি মনে করি। বিশেষ করে বিভিন্ন লেখাপড়া না জানা ছাত্রদের, কারোর ছাত্রত্ব নাই, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, চোরাকালামের সাথে জড়িত, এরা এসে কর্মীদেরকে বলে তোমাদের রাজনীতি শেখাচ্ছি। আসলে এটা তো রাজনীতি না। যে ছাত্র রাজনীতি করবে সে সবসময় ট্যালেন্ট হবে, সে সবসময় রাজনীতির উপরে লেখাপড়া করবে। সে বুর্জোয়া অর্থনীতি কি, সমাজতান্ত্রিক অর্থনীতি কি, কমিউনিজম অর্থনীতি কি, ইসলাম ধর্মীয় অর্থনীতি কি, মূল্যবিদ কি, সবগুলির উপরে তার পর্যালোচনা করার ক্ষমতা থাকবে। তো সুতরাং ছাত্ররা যে রাজনীতি করে নষ্ট হচ্ছে, আমি এটা মনে করি না। রাজনীতি করলে তো সে রাজনীতি থেকে নষ্ট হতে পারে না, এটা তো রাজনীতি না, তাদেরকে দুর্বর্তনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কত ব্যক্তি তাদের স্বার্থের জন্য এই কোমলমতি ছেলে মেয়েরা যারা বুঝে না, তাদেরকে রাজনীতির নামে অধঃপতনে ঠেলে দিচ্ছে এবং ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করছে। সুতরাং এটা তাদের মধ্যে গণজাগরণ তুলতে হবে, তাদেরকে বুঝাতে হবে। ছাত্র রাজনীতি করার পদ্ধতি আমি তো দেখেছি, যারা ছাত্র রাজনীতি করেছে তারাই পৃথিবীর নেতা হয়েছে, তারাই পৃথিবীর নেতা হয়েছে এবং পৃথিবীতে তারাই নেতৃত্ব দিয়েছে। এর বাইরে তো আর কখনো কোনো কিছু হয় না। তো সুতরাং যেটাকে ছাত্র রাজনীতি বলা হচ্ছে, এটা ছাত্র রাজনীতি না। বুড়িচং ব্রাহ্মণপাড়াকে কুমিল্লার অংশই মনে করি। সুতরাং বুড়িচং ব্রাহ্মণপাড়ার মধ্য দিয়ে কুমিল্লার উন্নয়ন এবং সার্বিক কুমিল্লার উন্নয়নটা দরকার। কেন? কুমিল্লা হচ্ছে চট্টগ্রাম বিভাগের মধ্যস্থানে, এটা হাব, কেন্দ্রবিন্দু। কুমিল্লাকে যদি ডেভেলপ করা হয় তাহলে দেখা যাবে যে সমস্ত জায়গাটা ডেভেলপ হয়ে গেছে। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, আমার মনে সবসময় চিন্তা আছে যে আমাদের ঢাকা থেকে যে রেল লাইনটা ঢাকা থেকে যায় উত্তরে টঙ্গী, টঙ্গীর থেকে চলে যায় নরসিংদী, নরসিংদীর থেকে যায় ভৈরব, ভৈরব থেকে আয় ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া থেকে পূর্ব দিকে যায় আখাউড়া, আখাউড়া থেকে তারপরে দক্ষিণ দিকে রওনা হয়। অথচ এই রোডটাই যদি আমরা ঢাকা থেকে নারায়ণগঞ্জের আমাদের হাইওয়ের পাশ দিয়ে রেল লাইনটা নিয়ে আসি, তাহলে 120 কিলোমিটার কমে যায়। তাহলে কুমিল্লায় আসতে লাগে 1 ঘন্টারও কম সময়। কুমিল্লা থেকে সে অফিস করতে পারে, কুমিল্লা থেকে আবার অফিস করে ফেরত আসতে পারে। এবং এই যে অর্থনৈতিক চট্টগ্রাম বন্দরের সাথে সবাই যোগাযোগ ব্যবস্থা এবং খরচ অনেক কমে যায়। কিন্তু এই জিনিসটা কুমিল্লার ভিতর থেকে কখনোই দাবিটা তোলা হয় নাই। এটা যে কত বড় একটা অর্থনীতি,
আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন ডবল হয়ে যাবে, কারণ খরচ অর্ধেক কমে যাবে এবং সময় অর্ধেক বেঁচে যাবে এই জিনিসটার মধ্যে। তারপরে আবার হল কি, এই যে রেল লাইনগুলি বিচ্ছিন্ন হওয়ার কারণে অ্যাক্সিডেন্ট হলে রিকভারি হয় না, কিন্তু হাইওয়ের পাশে হলে তো 100% রিকভারি হবে। তো এই জিনিসটাও করে তোলা এবং কুমিল্লার যে সংস্কৃতি, কুমিল্লার যে শিক্ষার প্রাণ কেন্দ্র, সমস্ত কিছু এই যে হারানো জিনিসটাকে এটাকে বাস্তবে রূপ দিতে হবে এবং তুলে ধরতে হবে। তুলে ধরতে হলে পার্লামেন্টে আওয়াজ তুলতে হবে, পার্লামেন্টে কথা বলতে হবে, মানুষের কাছে সেটা পৌঁছে দিতে হবে। এই যদি সক্ষমতা না থাকে তাহলে কোনোদিন সম্ভব হবে না। আমি বিশ্বাস করি আমার এই সক্ষমতা আছে। সুতরাং এই যোগ্যতা পার্লামেন্টে দাঁড়িয়ে আমি যখন কথা বলবো, আমার কথার উচ্চ বাক্যে আর কারোর কথা থাকবে বলে আমি মনে করি না। সুতরাং এইভাবে আমি বুড়িচং, ব্রাহ্মণপাড়া এবং কুমিল্লা তথা কুমিল্লার উন্নয়নের জন্য কাজ করতে আমি প্রস্তুত। আমাদের ভাষা আন্দোলন দেখি, তখন দেখেছি মাত্র 4 জন ছাত্র মারা গিয়েছিল। 69-এর গণ আন্দোলনে, ছাত্র গণ আন্দোলনে 10 জন মারা গিয়েছিল। ছাত্র আন্দোলনের সময় মতিউর এবং কিশোর নামে 2 জন মারা গিয়েছিল। বিভিন্ন আন্দোলনে 4 জনের উপরে বেশি মারা যায় না, 10 জন হাইয়েস্ট স্বাধীনতা। এই প্রথম আমরা যখন 83 সালে 14 ফেব্রুয়ারি আয়োজন করেছি, তখন এরশাদ বিরোধী, মার্শাল বিরোধী 4 জন ছাত্র মারা গিয়েছিল। এই প্রথম 4 থেকে 5,000 ছাত্রের মৃত্যু হয়েছে। 25,000-এর ঊর্ধ্বে ছাত্র আজকে পঙ্গু হয়ে গেছে। কেউ তার চোখের ভিতরে গুলি লেগেছে, কারোর মাথায় গুলি লেগেছে, কারোর হাত পা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে, যার চিকিৎসা নাই। এই ধরনের ঘটনা তো হয় নাই। এই যে তারা চিকিৎসা পাচ্ছে না, রাষ্ট্রের অর্থ নাই, একটা রাস্তা মেরামত করার টাকা নাই, সমস্ত টাকা পাচার হয়ে গেছে। এই যে অবস্থার ভিতরে মানুষের তো খুব আছে, সে বুঝে টাকা নাই তবুও সে মনে করে। তো এই যে বিভিন্ন অচল অবস্থার যে জিনিস, এই যে একটা জিনিস একটা মধ্যে থেকে একটা খুব একটা চেতনা আসবে, কিন্তু এটাকে এই যে চেতনাটা, এই যে আক্ষেপটা প্রকাশ, এটা কখনো মোব না। কিন্তু সাতান্নিশি মহল, বিদেশি চক্রান্ত, যারা এটাকে লুটে পুটে মোবের দিকে পরিণত করতে চায়, ভিন্ন উদ্দেশ্যে জাতিকে পৃথিবীর মধ্যে এটাকে ভিন্ন রূপে ব্যাখ্যা দিতে চায়, সেরাই হচ্ছে আমাদের দেশের শত্রু। কিন্তু এরা কিন্তু তা না। এক একজনের রাজনীতি ভিন্ন, কিন্তু তা তো শত্রু না। সে মনে করে এই পথটা কারেক্ট, আরেকজনে মনে করে এই পথটা কারেক্ট। মতের ভিন্নতা থাকতে পারে, চিন্তার ভিন্নতা থাকতে পারে, কিন্তু এই যে জিনিস, এটাকে এই যে মোহ, এই মোহটা হচ্ছে একটা আন্তর্জাতিক চক্রান্ত, বৈদেশিক চক্রান্ত। কারণ এই চক্রান্ত দিয়ে কখন কিভাবে বাংলাদেশটাকে গ্রাস করা যায়, এটাই হচ্ছে আমরা একটা আন্তর্জাতিক রাজনৈতিক চক্রে পড়ে গিয়েছি। যারা বাংলাদেশের কে স্বাধীন রাষ্ট্র হিসাবে দেখতে চায় না, পরাধীন করতে চায়, তারাই এটা করতে চাচ্ছে। এখন নির্বাচন হতে গেলে সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে নির্বাচনটাকে কতটুকু শুদ্ধ, সঠিক, শতভাগ নিরপেক্ষতার মাধ্যমে গড়া যায়, সেটি হচ্ছে বড় প্রশ্ন। তো সরকার যেহেতু ঘোষণা দিয়েছে নির্বাচন হবে, বিভিন্ন সাথের জন্য আলোচনা করে, সুতরাং আমরা আশা রাখতে চাই নির্বাচন হবে। কিন্তু এই নির্বাচনটা করতে গেলে সরকারের একা পক্ষে সম্ভব হবে না, সবাই এখানে পার্টিসিপেশন লাগবে। কেন পার্টিসিপেশন লাগবে? কারণ আমাদের দেশটা একটা অস্থিরতার মধ্য থেকে আগিয়ে এসেছে। এটা এখনো এই যে ক্ষতগুলি হয়েছে, ক্ষতগুলি কিন্তু এখনো পূরণ হয় নাই। সুতরাং এককভাবে কারোর পক্ষে কোনো কাজ করা সম্ভব নয়, এখানে যৌথ প্রচেষ্টা থাকতে হবে। এখানে একটা জিনিস, এবারের আন্দোলনটা একটা ব্যতিক্রমধর্মী আন্দোলন। এই আন্দোলন কিন্তু নতুন না, আগে 69-এ গণ আন্দোলন হয়েছে, ছাত্র আন্দোলন হয়েছে, এরশাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে আন্দোলন হয়েছে,
আন্দোলন আইয়ুবের বিরুদ্ধে হয়েছে, বিভিন্ন আন্দোলন হয়েছে, এবং এই আন্দোলনের উদ্যোক্তা সবসময় ছাত্ররা থাকে। সুতরাং ছাত্ররা কিন্তু লিডারশিপে আসে নাই, সেখানে একটা লিডারশিপের ছায়াতে তারা আবার ছাত্র আন্দোলন লেখাপড়াতে ফেরত গেছে, গিয়ে আবার সেই মাধ্যমে ফেরত আসছে। একমাত্র স্বাধীনতার যুদ্ধের সময় তখনকার ছাত্ররা ম্যাচিউর ছিল। তো সুতরাং এইখানে এই যে তাদেরকে যদি লেখাপড়ায় ফিরিয়ে নেওয়া যেত, এটা ছিল সবচেয়ে উত্তম প্রশ্ন, উত্তম। কিন্তু আমি মনে করি যে এইবারের যে আত্মত্যাগ শেখ হাসিনাকে দ্বারা, আমাদের শেখ হাসিনার দ্বারা বেগম খালেদা জিয়াকে যে মিথ্যা মামলায় ঢুকানো হয়েছে, এই যে সেটারও পর্যন্ত 10 বছর পর্যন্ত মিথ্যা মামলায় তিনি সাজা পাবেন, বিচার হাঁটলেন, আদালত যেটাকে মিথ্যা বলল, এই যে কথা বলতে না পারা, এই জুলাই চেতনা কিন্তু এটাকে করেছে। জুলাই চেতনা কিন্তু ইতিহাসের অংশ, তাকে কোনোভাবে বিচ্ছিন্ন করা যাবে না। যদি বিচ্ছিন্ন করা হয় তাহলে আমাদের ছাত্র আন্দোলনের এবং জনগণের আন্দোলনের, ভবিষ্যৎ গণতান্ত্রিক আন্দোলনের চেতনা নষ্ট হয়ে যাবে। এখন যারা বিভ্রান্ত হয়ে যাবে, আমাদের উচিত, রাজনৈতিক নেতৃবৃন্দের উচিত তাদেরকে বুঝানো, বুঝিয়ে আনা, তাদের সাথে ডায়ালগ ওপেন করা, যে তোমার সীমাবদ্ধতা কতটুকু তুমি দিতে পারো। কিন্তু এই কারণে যদি আমি বলি যে তুমি তো কেউ না, এটা ঠিক না, কারণ তারা সবাই মৃত্যুর ঝুঁকিতে ছিল এবং তাদের বন্ধু বান্ধবরাও মারা গিয়েছে। সুতরাং এটাকে সমন্বয় করতে হবে, সমন্বয় করে রাজনীতি করতে হবে। এই জন্য একটা কথা বলা আছে, ওয়ান ডক্টর মিস্টেক, অনলি ওয়ান পেশেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্বারা, আমাদের শেখ হাসিনার দ্বারা বেগম খালেদা জিয়াকে যে মিথ্যা মামলায় ঢুকানো হয়েছে, এই যে সেটারও পর্যন্ত 10 বছর পর্যন্ত মিথ্যা মামলায় তিনি সাজা পাবেন, বিচার হাঁটলেন, আদালত যেটাকে মিথ্যা বলল, এই যে কথা বলতে না পারা, এই জুলাই চেতনা কিন্তু এটাকে করেছে। জুলাই চেতনা কিন্তু ইতিহাসের অংশ, তাকে কোনোভাবে বিচ্ছিন্ন করা যাবে না। যদি বিচ্ছিন্ন করা হয় তাহলে আমাদের ছাত্র আন্দোলনের এবং জনগণের আন্দোলনের, ভবিষ্যৎ গণতান্ত্রিক আন্দোলনের চেতনা নষ্ট হয়ে যাবে। এখন যারা বিভ্রান্ত হয়ে যাবে, আমাদের উচিত, রাজনৈতিক নেতৃবৃন্দের উচিত তাদেরকে বুঝানো, বুঝিয়ে আনা, তাদের সাথে ডায়ালগ ওপেন করা, যে তোমার সীমাবদ্ধতা কতটুকু তুমি দিতে পারো। কিন্তু এই কারণে যদি আমি বলি যে তুমি তো কেউ না, এটা ঠিক না, কারণ তারা সবাই মৃত্যুর ঝুঁকিতে ছিল এবং তাদের বন্ধু বান্ধবরাও মারা গিয়েছে। সুতরাং এটাকে সমন্বয় করতে হবে, সমন্বয় করে রাজনীতি করতে হবে। এই আমরা বাংলাদেশ একটা পরিবার, এই পরিবারের রাজনীতিরা যতক্ষণ মনে করবে আমরা একটা পরিবার, এই ভুল বোঝাবুঝিতে না যাবে, তখনই থাকবে এটা সবচেয়ে কনসলিডেটেড। এই জিনিসটাকে মাথায় রেখে সমস্যাটা সমাধান করতে হবে। কোনো পক্ষকে নিয়ে অতিরিক্ত কথাও বলা যাবে না।